ফরিদপুরে আমি কিছুদিন আগে গিয়েছিলাম, বর্তমানে আছে আকস্মিক শরীর খারাপ হয়ে কারণে আসতে পারেনি। সুব্রত কালিয়াগঞ্জের বহুবার মনে সভা করেছি সকলের উদ্যোগে। দুজন উপস্থিত আছে, তাদের হাতে আমি তুলে দিচ্ছি এই স্মৃতি ফলক আর মেমেন্টো, যাকে ইংরেজিতে বলা হয়। আর পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য আমি আহ্বান করছি দুজন নারীকে, অবশ্যই মনামী চক্রবর্তী মহাশয়া আহ্বান করছি, আর আহ্বান করছি অঙ্কিতা মজুমদার। এই দুজনকে, যদি কেউ নাম থাকে কারণ দুজনেই যথেষ্ট, আর তিনজন লাগছে না, একজন অনুপস্থিত। আপনি চলে আসুন, মঞ্চে চলে আসুন। কেমন হয়েছে ডিজাইনটা? খুব ভালো, এটা আমরাই করব। আমরা তো, রাষ্ট্র আমাদের তো স্বীকৃতি দেবে না, আমরাই আমাদেরকে ওদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমরা আমাদের মধ্যে থেকে বেছে নেব। এবং প্রতি বছর, এটা আমার স্বপ্ন, আমার বর্তমানে উন্নতিও এগিয়ে আসবে আমার বিশ্বাস। ওই দেবাশিস লাহান এই ক্লাসে কোনো দরকার নেই, এটা যেহেতু একটা খুঁজে নিতে সুবিধা হবে বলে করা। অন্য যে কোনো নামে হোক না কেন, আমার যায় আসে না। আমার নাম হোক, ছাগলের নাম, বেড়ালের নাম, কুকুরের নাম, কিছু যায় আসে না, আমার কাছে ম্যাটার নয়। ম্যাটার হলো ভাবনা, যে ভাবনার উপর ভিত্তি করে আমরা এই লড়াইটাকে চালিয়ে যেতে চাইছি আগামীতে। ভাবনাটাই বড় কথা, ব্যক্তি দেবাশিস লাহান বড় কথা নয়, ভাবনাটাই বড় কথা। হ্যাঁ, রাষ্ট্রে করাবে। আমি করি না, আমার কি শুভ সন্ধ্যা সবাইকে, এবং সবাইকে নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। কি বলবো, প্রথমে বুঝে উঠতে পারছি না, অনেক কথা মাথায় ভিড় করছি। প্রথমে সম্মাননার প্রসঙ্গে আসি। আজকে আমাদের স্যার, আমাদের পথপ্রদর্শক দেবাশিস লাহান স্যার যে সম্মাননা প্রদান করলেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ উনি সমাজ সচেতনতার কাজ করছেন। তার মনের সাথে আমাদের মনের মিলন হয়েছিল, আমরা ওনার কাজে যুক্ত হয়েছিলাম, সেই কারণে এই সম্মাননা
3 মাস আগে যখন এই অনুষ্ঠানটা আয়োজন করা হবে বলে আমাকে জানালেন, প্রস্তাব দিলেন যে তোমাদের কয়েকজনকে আমরা সম্মাননা দেব, আমি বললাম স্যার এটা কি প্রয়োজন আছে? আমরা কেমন কোনো কাজ করছি না। আমাদের একজন নাগরিকের যে দায়িত্ব, একটা মানুষের যে দায়িত্ব হওয়া উচিত, সেটাই আমরা করছি। তো সেটার জন্য স্পেশালি কোনো রকম স্পেশাল রিকগনিশনের কোনো প্রয়োজন নেই। তখন উনি আমাকে ব্যাখ্যা দিলেন যে দেখো, নিউ ওয়ার্ল্ড অর্ডার আসছে, তুমি সেটা ভালো করে জানো। প্রতি মুহূর্তে আমি স্যারের কাছে থাকি, প্রত্যেকটা ভিডিও দেখি, প্রত্যেকটা বই পড়ি। তো উনি বললেন যে এটা অ্যাকচুয়ালি আমাদের একটা চ্যালেঞ্জ, ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা কিসের বিরুদ্ধে? যে জায়গার বিরুদ্ধে স্যার যেটা বারবার বলে থাকেন, সেই পুঁজিবাদীদের বিরুদ্ধে, যারা নিউ ওয়ার্ল্ড অর্ডারকে কায়েম করতে চাইছে, যারা ওয়ার্ল্ড গভর্নমেন্টকে কায়েম করতে চাইছে, তাদের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে ফার্মা লবি। এগ্রিকালচারের দিকে যে ফার্মা লবিগুলো আছে, দাপুটে ফার্মা লবি, তারা স্যারের কথা দিয়ে বলবো যে তারা সবসময় চান যে অসুস্থ করতে চায় তারা আমাদেরকে। তো তাই অসুস্থ করাটা আমাদের লক্ষ্য, আর সুস্থ থাকাটা আমাদের চ্যালেঞ্জ। আমি গঙ্গা পুজো করে দিলাম। তো তাই এই চ্যালেঞ্জ হিসেবে তিনি এই রিকগনিশনের ব্যবস্থা করেছিলেন। তখন আমি বললাম ঠিক আছে, আপনি যখন ইচ্ছা প্রকাশ করেছেন, আর এটা একটা অপরচুনিটি আমাদের সমবেত হওয়ার। এই যে বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসেছেন এখানে, আমরা সবাই একই, আমরা সহযোদ্ধা। তার সঙ্গে আমার একটু পরিচয় দিতে চাই। দেবাশিস লাল স্যার আমার কিন্তু একজন টিচার। আমি কলকাতা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে এসএসসির জন্য কোচিং নিয়েছিলাম, 5-6 মতো পড়াশোনা করেছিলাম। তখন থেকে স্যারকে আমার স্যারের প্রতি একটা অন্যরকম স্পেশাল একটা রেসপেক্ট আমার জন্মায়। তারপরে আমি এসএসসি কোয়ালিফাই করে 2008 সালে জয়েন করি। মুর্শিদাবাদের পোস্টিং ছিল, আমার বাড়ি গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুরে। তারপরে বেশ কয়েক বছর পরে হঠাৎ করে একটা এসএমএস দেখি আমি যে স্যারের বই পাবলিশ হচ্ছে কলকাতা বই মেলায়। আমি শুধু ভাবছিলাম স্যার শুধু বলে টিচারই, কিন্তু যে লেখক আমি জানতাম না, ওই মেসেজের পক্ষে জানতে পারি। তারপরে ওনার সঙ্গে আবার নতুন করে আমরা একসাথে হই, কথাবার্তা হতে থাকে। করোনা প্যান্ডেমিক কালে বহু কথা হয়, নিউ ওয়ার্ল্ড অর্ডার কি হতে চলেছে, আমাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ কি হতে চলেছে, এই বিষয়ে নিয়ে বহু প্রশ্ন করি। উনি উত্তর দেন, উনিও প্রচুর প্রশ্ন শুরু করে দেন এই বিষয়ের উপরে। উনি একজন পরিচয় দিতে শুরু করেছিলেন, কিন্তু তারপরে উনি এই বিষয়ে স্টাডি শুরু করেন। আমার বাড়িতে যখন আমি যান, তখন আমি জিজ্ঞেস করি যে আপনার কি করে আপনি এভাবে ভাবতে শুরু করলেন। তখন ওনার ভাবনা শুনে মনে হলো যে এই যে জার্নালিস্টের যে উদ্দেশ্য, গোটা পৃথিবীকে কায়েম করার উদ্দেশ্য, সেটা আজকে থেকে শুরু হয়নি, মোটামুটি 50 থেকে 100 বছর আগে থেকে শুরু হয়েছে। আমরা সচেতন হতে শুরু করেছি এই করোনা কালে, করোনা প্যান্ডেমিকে, স্যারের ভাষায় বলছি, করোনা প্যান্ডেমিক নয়, করোনা প্যান্ডেমিকে। তারপর থেকে আমরা কিন্তু আমাদের মস্তিষ্ক খুলতে শুরু করেছি। আর এই মস্তিষ্ক খোলাতে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, অনুপ্রাণিত করেছেন আমাদের সম্মানীয় দেবাশিস লাল স্যার। সেই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো যাকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে স্যার যে প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, আপনারা প্রত্যেকে সহযোদ্ধা নন, আপনারা প্রত্যেকটা একটা যোদ্ধা, নাহলে এত দূর থেকে কষ্ট করে আসতেন না। আমরা যে যার লেভেলে যতটুকু সম্ভব, মানে উই মাস্ট ট্রাই আওয়ার লেভেল বেস্ট, আমাদের যতটুকু সম্ভব পথে ঘাটে, রাস্তায়, বাসে, ট্রেনে যেখানে দেখা হয় আমি সেখানে জিজ্ঞেস করি মানুষকে, জানতে চাই সাইড এফেক্ট সম্পর্কে। কেউ অসুস্থ হলে বলি যে কটা ভ্যাকসিন নিয়েছেন, তখন বলে যে এটা নিয়েছি সেটা নিয়েছি, সেই সাইড এফেক্টগুলো নিয়ে আলোচনা হয়, অনেকে সজাগ হন। আমি যেহেতু স্কুল টিচার, যখন এমএমআর ভ্যাকসিনটা দেওয়া হয়, আমার সন্তানকেও দেওয়ার কথা হয়েছিল, কিন্তু সেখানে আমি ব্যাখ্যা দিয়েছিলাম এবং এমডিওএইচ ফিল্ডের একটা ডকুমেন্টারি আছে, সেটা স্যার আমাকে পাঠিয়েছিলেন, সেটা আমি শো করেছিলাম। তারপর তিনি কিছু বলেননি এবং আরটিআই গল্প আপনারা শুনলেন। আরটিআইটা আগে যেভাবে দেখিয়ে আমরা কিছুটা সাহস জোগাড় করতে পারতাম, প্রতিবাদ করতে পারতাম, সেটা কিন্তু এখন আর আরটিআই দেখিয়ে হবে না। তাহলে কি দরকার? তাহলে দরকার হচ্ছে সাহস দরকার।
সাহসীরাই জয়ী হয়। ইংলিশে একটা কথা আপনারা শুনেছেন, অনলি দ্য ব্রেভ ডিজার্ভ ফেয়ার। সাহসীরাই জয়ী হয়। তো সাহস অবলম্বন করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে এবং চোখে চোখ রেখে কথা বলতে হবে। এটা আমাদেরকে কিন্তু তৈরি হতে হবে। তার জন্য দরকার নলেজ, স্যারের কাছে থাকা, স্যারের বিভিন্ন যে বইগুলো আছে সেগুলোর মধ্যে উনি অনেক কিছু বলেছেন। অমৃতস্ব পুত্রা দ্বিতীয় খণ্ড আপনারা বিস্তারিত যদি পড়েন তাহলে আপনার চোখ খুলে যাবে, সবকিছু জানতে পারবেন। তাই এখনো যারা বইগুলো পড়েননি, বিশেষ করে অমৃতস্ব পুত্রা দ্বিতীয় খণ্ড, সেটা অবশ্যই পড়বেন। প্রচুর তথ্যের ভরপুর এবং অরিজিনাল তথ্যে ভরপুর। সেগুলো জানলে আপনার অটোমেটিক্যালি কনফিডেন্স বেড়ে যাবে। তাই নলেজ দরকার। নলেজ ছাড়া, স্যারের কাছে ছাড়া আপনি দেখা দিতে পারবেন না। প্রচুর বায়োলজি টিচার আছে, করোনার সেই ভ্যাকসিন থেকে শুরু করে যে ভাইরাসটা আইসোলেশন সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারে না। তখন তারা বলে যে সরকার তাহলে কেন করছে না, সরকার বাধা দিচ্ছে না কেন? আমি বললাম যে ভাবনা সরকারের মধ্যে রাখতে হবে না, সরকার আরো অনেক উপরে উঠতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো সবাইকে আবার নমস্কার জানিয়ে, সবাই সংকীর্ণ বুঝতেই পারছেন, নমস্কার জানিয়ে স্যারকে শ্রদ্ধা জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কোন জেলায় আছি, কাছাকাছি কি আছে তার সঙ্গে যোগাযোগ রাখা, সংযোগ রাখা, যাতে করে আমরা বিপদের সময়, সমস্যার সময় একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারি, সেটা খুব ইম্পর্টেন্ট। এই কারণে আপনারা সই, নিজের জেলা, ফোন নাম্বার আশা করি সব উল্লেখ করেছেন, সেখানে হোয়াটসঅ্যাপে উল্লেখ করেছেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি, মানসিক প্রস্তুতির জন্য ফিয়ার কারেন্সি কিন্তু আগামীতে ভেপারাইজ করে দেবে ওরা। 500 টাকার নোট আগামীতে ওরা কিন্তু 1000 টাকার নোট, 2000 টাকার নোট, আপনারা জানেন 2000 টাকার নোট তুলে নিয়েছে। ওটা আসলে ক্যাশলেস এজেন্ডাকে প্রমোট করার জন্য। ডিমনিটাইজেশন ছিল ক্যাশলেস এজেন্ডাকে প্রমোট করার একটা বড় পদক্ষেপ। তাই বড় বড় যে ডেমোনেশন গুলো আছে নোটের ক্ষেত্রে 500 টাকা 200 টাকা যখন এখনো এক্সিস্ট করে, আগামীতে তাও থাকবে না, তুলে নেবে ওরা, ছাপাবে না, যাতে করে আপনি ট্রানজাকশন আর ক্যান্সেল করতেই পারবেন না। কারণ আপনাকে যদি 10,000 টাকা 20,000 টাকা ট্রানজাকশন করতে হয়, আপনি কতগুলো 100 টাকার নোট নেবেন, কতগুলো 200 টাকার নোট নেবেন? 500 টাকা হলে অন্তত সুবিধা হয়, 2000 টাকা অন্তত ছেড়ে দিন। তাই 500 টাকাটা ওরা রাখবে না আগামীতে, আমি নিশ্চিত। এগুলো আগামী বিষয়। এবং তারপরে যেটা হবে, টাকার দাম কিভাবে কমছে, এটা নিয়ে আমি পরবর্তী একটা বিশদ ভিডিও করবো, এখানে সুযোগ নেই। তাই উপস্থিত সহযোদ্ধা পাঠকদের বলি, যদিও আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই, তবু আপনারা আমার কাছের মানুষ। মিউচুয়াল ফান্ড বা সেভিংস অ্যাকাউন্ট যেখানেই বলুন, বেশি টাকা রাখবেন না। মিউচুয়াল ফান্ড যেমন চিট ফান্ডে প্রবলেম হয়েছে, আপনারা জানেন চিট ফান্ড দিয়ে বহু মানুষ সর্বশান্ত হয়েছে। পরবর্তী টাইমে হতে পারে মিউচুয়াল ফান্ড, কারণ সেখানে পরিষ্কার করে লেখাই থাকে investment in mutual funds are subject to market risk. লেখাই থাকে, ওরা লিখে দিয়েছে, সেখানে আপনি কিছু করতে পারবেন না। তাই জুডিশিয়াসলি ওয়াইজলি ইনভেস্ট করুন, বেশি ইনভেস্ট করবেন না। কারণ টাকার দাম যখন আরো কমবে, 100 ছাড়িয়ে যাবে, এখন কিছুই দেখেননি, ডলার প্রতি 100 ছাড়িয়ে যাবে, তখন কি হবে? মার্কেট, শেয়ার মার্কেটের অবস্থা কি হবে কল্পনা করুন আস্তে আস্তে। আর শেয়ার মার্কেটের সঙ্গে মিউচুয়াল ফান্ডের যেই যোজনায় বলুন অঙ্গাঙ্গি ভাবে যুক্ত, তো তাই সতর্ক থাকুন। তাহলে কি উপদেশ দেবো আমি? যাদের জমি আছে, বারবার বলেছি জমি ধরে রাখুন, সম্ভব হলে জমি কিনুন, টাকা না জমিয়ে 10 লাখ টাকা মিউচুয়াল ফান্ডে না রেখে, 10 লাখ টাকা সেভিংসে না রেখে, ফিক্সডে না রেখে গ্রামে গঞ্জে জমি কিনুন। ওটাই কিন্তু পায়ের তলার মাটি। আগামীতে সবকিছু বেঁচে যাক, চুলোই চলে যাক, কিন্তু সোনা
দেখবেন সোনার দাম কিভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে। মানুষের বাড়ি আসলে বিভিন্ন গোল্ড লোনের নাম করে দেখবেন মানুষের হাত থেকে সোনাগুলো ওরা তুলে নিচ্ছে আস্তে আস্তে। গোল্ড লোন কেন? সাধারণ মানুষের হাতে কিছু সোনা ছিল এতদিন, সেগুলো আর থাকবে না। কতজন মানুষ টাকা শোধ করে আগামীতে চাকরি বাকরি চলে গেলে, ছাড়াই হয়ে গেলে, তখন যে সোনাটা বন্ধক রেখেছেন, যে সোনাটা মানুষ বন্ধক রেখে লোন নিয়েছেন, লোন শোধ করতে না পারলে এই সোনাটা ওরা নিয়ে নিল, যথাস্থানে পৌঁছে যাবে। এটা হলো একটা কৌশল, ঠিক। তাই জমি থাকলে বিক্রি করবেন না, ফ্ল্যাট কিনবেন না। যারা প্যানিক ভেঙে দিয়ে তারা ফ্ল্যাট আর কিনবেন না, ওটা পয়সা দিয়ে শূন্য কেনা। পয়সা দিয়ে আপনি শূন্য কিনছেন, আপনি জমি কিনছেন না। উপায় না থাকলে আলাদা কথা, কিন্তু যদি আপনার কাছে ডিসপোজেবল ইনকাম থাকে, অর্থ থাকে, ভাবছেন যে কি করবো, মিউচুয়াল ফান্ড করবো না শেয়ার ইনভেস্ট করবো না কি করবো বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে গোল্ড বার অথবা ল্যান্ড, এই দুটোর মধ্যে অপশন চিন্তা ভাবনা করবেন। আর এক্সিস্টিং জমি কোনদিনই বিক্রি করবেন না। অনেকে জমি বিক্রি করে ডিগ্রি করেছে, বিএড করেছে, তারা এখন বুঝতে পারছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সবাইকে অনুরোধ করছি, ভেবে দেখবেন, যারা আপনারা আপনাদের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন এখন বা ভর্তি করবেন ভাবছেন, তারা একটা বিশাল বড় ভুল করতে চলেছেন। টাকাও চলে যাবে, চাকরিও, বুঝতেই পারছেন কর্পোরেটের অবস্থা কি, সরকারের অবস্থা কি। তাই চিন্তা ভাবনা করবেন, সাধারণ স্কুলে পড়িয়ে, সরকারি স্কুলে বা সাধারণ স্কুলে, ব্র্যান্ডেড নয়, যেখানে বেশি টাকা লাগে না, এমন স্কুলে পড়িয়ে বাড়িতে হোম টিউশন দিয়ে একটা সার্টিফিকেটের ব্যাপার তো ও হয়ে যাবে। এখন ওপেন স্কুলেও সার্টিফিকেট দিচ্ছে। আমার অনেক সহযোগিতা সেই বিষয়ে ভাবছেন, নইলে 1 লাখ টাকা ডোনেশন, 50,000 টাকা ডোনেশন দিয়ে ভর্তি হলেন, মাসে 5,000 টাকা টিউশন ফি, এতদিন তারপরে এইচএস অব্দি পড়ালেন, টানলেন, দেখলেন 50 লক্ষ টাকা খরচা হয়ে গেছে আপনার, কিন্তু ছেলে কি করবে তার কোনো জীবিকা আপনার সামনে নেই। যদি না আপনার তথাকথিত উপর লেভেলে, টপ কর্পোরেট লেভেলে যোগাযোগ থাকে, থাকলে আলাদা কথা, তাহলে এআই ভিত্তিক, রোবোটিক্স ভিত্তিক কাজকর্ম পেতে পারেন, তাও এক্সেপশনাল ট্যালেন্ট হলে তবেই পাবে। মানে আমি সফিস্টিকেটেড জবের কথা বলছি, কর্পোরেট জবের কথা বলছি। জানেন তো ইনফোসিস থেকে শুরু করে, আমাজন থেকে শুরু করে, টিসিএস থেকে শুরু করে কি হারে ছাড়াই শুরু হয়েছে, এবং সেই পদগুলোকে অ্যাবলিশ করে দিচ্ছে। ওই পদগুলো ওরা রাখবে না। যারা এখনো করছেন তাদেরকে সবাইকে করতে পারছেন না, তাই 10%, 50% এর উপরে করে ছাঁটাই করছে। ওরা বলে দিচ্ছে আমরা এআই কে ব্যবহার করতে চাইছি। তাহলে আপনাকে এটা ভাবতে হবে, আপনি যখন এক্সপেন্সিভ কস্টলি এডুকেশনের দিকে যাচ্ছেন, লাখ লাখ টাকা খরচ করছেন আপনার সন্তানের জন্য, আপনাকে এটা ভাবতে হবে সেটা একটা ইনভেস্টমেন্ট কোনো সন্দেহ নেই। কিন্তু সেই ইনভেস্টমেন্টের রিটার্ন আপনি যদি শূন্য পান, আজ থেকে 20-25 বছর আগে হলে অন্য ব্যাপার ছিল, এখন নিউ ওয়ার্ল্ড টাইম হচ্ছে। তাই এখন মধ্যবিত্তের বিনাশ আরো ভালো করে বললে শিক্ষিত মধ্যবিত্তের বিনাশ আপনারা দেখছেন, সরকারি ক্ষেত্রে দেখছেন, বেসরকারি ক্ষেত্রে দেখছেন, সর্বত্র আপনারা এই তথাকথিত ভাবে শিক্ষিত মধ্যবিত্তের বিনাশ দেখছেন। এবার আপনার সন্তানকে যত এক্সপেন্সিভ এডুকেশন, যত কস্টলি এডুকেশন আপনি দেবেন, সে কি হবে? সে মধ্যবিত্তই তো হবে। সে আরো বেশি করে তার মাইন্ডসেটটা সেদিকে যাবে। পরের দিকে যখন সে আর ট্রেডের উপরে ভিত্তি করে কোনো জব না পাবে, সেই সম্ভাবনাই বেশি, দেখতেই পাচ্ছেন। তাহলে কি হবে? সে হতাশায় ভুগবে, ডিপ্রেশনে ভুগবে, এবং সে দেখা গেল কোনো ব্যাপারে রিসার্চ করেছে, দেখা গেল সে এআই এর উপর কোনো একটা ডিগ্রি অর্জন করেছে, কিন্তু এআই এর উপর ফিডিং করার মতো তার ক্যাপাসিটি নেই। মানে এআই কিন্তু চাকরি খাওয়ার জন্য এসেছে, চাকরি দেওয়ার জন্য আসেনি। আপনারা একটা ব্যাপারে ভুল করেছেন,
অনেকে ভাবছেন এই নিয়ে আবার ভিডিও রয়েছে, লেখালেখি রয়েছে। কম্পিউটার আসার সময়ও লোকে ভেবেছিল সব গেল করেছিল, এআই আসার পরেও গেল করতে কিছুই হবে না, এটা ভুল কথা। কারণ কি, কম্পিউটারটা একটা ভিন্ন টেকনোলজি, এআই টা একটা ভিন্ন টেকনোলজি। এআই এর একটা সেলফ লার্নিং অ্যাসপেক্ট আছে, সে অনুবাদ করতে পারে, সে পরিস্থিতি অনুসারে জবাব দিতে পারে, সে কথা বলতে পারে, এবং তার ব্যবহার রোবোটিক্সে হতে পারে, মেশিন লার্নিং এর প্রয়োগ হতে পারে, তার ব্যবহারটা অনেক বেশি। তাই কম্পিউটার যখন এসেছিল সে তখন 100টা চাকরি খেয়েছিল, যেমন টাইপিস্টের চাকরি অমুক সব খেয়েছিল। তো তার বিনিময়ে সে অন্তত 30টা চাকরি তৈরি করেছিল, 30 থেকে 40টা চাকরি তৈরি করেছিল। অর্থাৎ সাফল্যে কি দাঁড়ালো, কম্পিউটার এসে 100% চাকরি খায়নি, তার বিনিময়ে সে অন্তত কোনো ক্ষেত্রে 30 to 40% জব ক্রিয়েট করেছে। আমরা কম্পিউটার প্রফেশনাল দেখেছি, আইটি প্রফেশনাল দেখেছি, তার উপরে ভিত্তি করে তৈরি নিযুক্ত হয়েছিল। যাদেরকে ছাড়াই করছে ইনফোসিস, যাদেরকে ছাড়াই করছে টিসিএস, তারা তো এইসবের ভিত্তির উপর নির্ভর করেই তারা চাকরি পেয়েছিল, তাই তো? কিন্তু তাদের ছাড়াই করা হচ্ছে, মানে কি সেই স্কিলটা ওদের এখন লাগবে না, রিডান্ডেন্ট হয়ে গেছে। তাহলে রিডান্ডেন্ট যখন হয়ে গেছে লাগবে না, তাহলে এআই কি করবে? এআই যখন 100টা চাকরি খাবে, এমনি পাচ্ছে কিভাবে খাচ্ছে, সরকারি ক্ষেত্রেও এআই, সর্বত্র এআই ঢুকে গেছে, সে হয়তো 10টা চাকরি জেনারেট করতে পারে, অবিকেল। এটা কম্পিউটারের ক্ষেত্রে 30 থেকে 40টা চাকরি সে 100টা চাকরি খাওয়ার পরে 30-40টা চাকরি সে জেনারেট করতে পেরেছিল। এআই এর ক্ষেত্রে সেটা হয়তো খুব বেশি হলে 10টা, তাহলে গড়ে 5টা চাকরি জেনারেট করবে। That's a great difference, huge difference, and it's a loss. আর তাই মধ্যবিত্তের বিনাশের কথা বলা হচ্ছে। হয়তো 5% মধ্যবিত্ত যারা রয়েছে তারা হয়তো ওই কাজগুলো করতে পাবে, ভ্যাকান্সি গুলো ফিল করতে পারবে। বাকিদের জন্য কি অপেক্ষা করছে? হতাশা আর ভাতা। ইউনিভার্সাল বেসিক ইনকাম ওরা ডিক্লেয়ার করে দিয়েছে, সবাই ভাতা পাবে। ভাতার জন্য ওরা প্রসেস করছে ইতিমধ্যেই, অর্থাৎ ওরা জব দিতে পারবে না। তাহলে শেষ পর্যন্ত যদি আপনার সন্তানের ভবিতব্য ভাতা হয়, তাহলে আপনি কারো 30-40 লক্ষ টাকা খরচা করে থেকে হাই এডুকেশন পাঠাবেন, আপনাকে শোষণ করছে ওরা, এক্সপ্লয়েট করছে এআই লোক দেখিয়ে। তাহলে আপনি কি করবেন? আপনার সামনে যে ক্যারিয়ার অপশন আছে, আমি বারবার করে ভিডিওতে বলেছি, ম্যাট্রিক্সের মধ্যে থাকলে উপায় নেই, আপনাকে তার মধ্যে থেকেই কাজ করতে হবে। সর্বত্র আমাদের ঢুকে যেতে হবে, কোনো কিছু প্রাপ্ত নয়। এখন যদি আপনার কাছে অপশন না থাকে, আপনার মেয়ে যদি নার্সিং ট্রেনিং নেয়, সে যদি একটা নার্সের চাকরি করতে চায় বা পায়, সে কি করবে না? আমি বলবো না, করবে। পরে সিস্টেমের মধ্যে তাকে ঢুকতে হবে। সিস্টেমের বাইরে থেকে একটা কাজ করা যায়, সিস্টেমের ভেতর থেকেও একটা কাজ করা যায়, সেটা আমাদের বুঝতে হবে। আর তাই আগে দেখে নিন আপনার সন্তানের প্রতিভিটি কিরকম, সে কোন দিকে যেতে চাইছে, এটা বুঝুন। সেরকম হলে বুঝতে না পারলে আমি কলেজ কফি হাউসে যাই, গ্রামীণগঞ্জে যাই, সন্তানকে নিয়ে আপনার সঙ্গে আমার সঙ্গে দেখা করুন। এইচএস এর পরে বা ক্লাস 9 বা 10 এর পরে কি আমি কিছুটা হেল্প করতে পারবো। আমি এডুকেশনে ছিলাম দীর্ঘকাল, যেটা আপনারা জানেন। সুতরাং বাবু, আপনাদের একটা খবর জানাই, এটা একটা বড়, আমি নাম বলবো, একটা বড় ঘটনা হবে। আমাদের এই সহযোগিতার সদ্যজাত সন্তানকে আনভ্যাকসিনেটেড অবশ্যই একটা আদিবাসী স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। আদিবাসী স্কুল, হাততালি। যদিও তাকে বিরোধিতা ফেস করতে হবে, কিন্তু সে বলেছে লড়াই করবে। আমি লড়াইয়ে আছি, মানে এখানে লড়াই কিন্তু নিজেদের সঙ্গে। বারবার বলেছি, এনিমি উইদিন আস, শত্রু আমাদের মধ্যেই, আমাদের লোভ, আমাদের লালসা, অপরদিকে আমাদের প্রিয়জন। এটা কুরুক্ষেত্রে অর্জুন তাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছিলেন। তারা কি অচেনা ছিল? কেউ কি অচেনা ছিল না? তার আপনজন, রক্তের সম্পর্ক।
সেই কুরুক্ষেত্রের সেই গৃহযুদ্ধ, গৃহ মানে ওই অর্থে ব্যাপক অর্থে গৃহ, আবার সংকীর্ণ অর্থে গৃহ, আপনার গৃহ, আমার গৃহ, সর্বত্র এই লড়াইটা আমাদের ফেস করতে হবে কঠোর ভাবে। করোনা ভ্যাকসিনের সময় এই গৃহযুদ্ধই চলেছিল, তখন প্রিয়জন আপনাদেরকে বলেছিল তুমি ভ্যাকসিন না নিলে আমি মরে যাবো, আমি আত্মহত্যা করবো, এমন ইমোশনাল ব্ল্যাকমেল হয়েছিল, গৃহযুদ্ধ ছিল, তাই অনেকে পারেননি। এবারে কি তাই করবে? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। তাই লড়াইটা কিন্তু ভেতর থেকে শুরু করতে হবে। তাই দেখিও কতটা সফল হয়, পারি কিনা, বাড়িতে বাধা আছে, তাহলে সেটাও একটা বড় ঘটনা হবে। মধ্যবিত্ত মানসিকতা যে এডুকেশন সিস্টেম, সেখান থেকে বেরিয়ে এসে খেটে খাওয়া মানুষের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করা। কারণ আগামীতে এআই রিপ্লেস করতে পারবে না কোন চাকরিগুলো, সেটা আমি বারবার করে বলি। ম্যানুয়াল লেবার বলুন, শ্রমযুক্তি বলুন, অনেক ক্ষেত্র আছে খাদ্য, বস্ত্র, বাসস্থানের সঙ্গে যুক্ত। টাইলস বসানোর কাজ এআই রিপ্লেস করতে পারবে? পারবে না। রং করা, বাড়ির বিল্ডিং রং করা এআই রিপ্লেস করতে পারবে? পারবে না। বিভিন্ন কাজ আছে স্বাস্থ্য ক্ষেত্রেও, যেখানে থাকুন এই চেতনা নিয়ে প্রবেশ করুন, ম্যাট্রিক্সে থাকুন, চেতনা নিয়ে থাকুন। এই ম্যাট্রিক্স থেকে বেরোনোর ক্ষমতা আমাদের নেই, কিন্তু তার মধ্য থেকে আমাদের মূল প্রকার মতো কাজ করে যেতে হবে ভেতর থেকে, তবেই এটা সম্ভব হবে। যাই হোক, এবারে আমি এবারে আপনাদের সঙ্গে আমাদের সহযোদ্ধা সুবীর মজুমদার, তার স্ত্রী অঙ্কিতা, এরা একটা অনুষ্ঠান মনোজ্ঞ অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থিত করছে। আপনারা মন দিয়ে শুনুন।
সামনে এই মঞ্চে কয়েকটা আমাকে আমন্ত্রণ করবো না, ডেকে নেওয়া হয়েছে আদেশ দেওয়া হয়েছে। কারণ দেবাশিসরা আমার কাছে ইনফরমেশন জগতে বিভিন্ন ডেটা এবং বিভিন্ন তথ্য বিষয়ে পড়াশোনা এত গভীর। উনি আমার কাছে আমার গানের জগতের একটা মহাগুরু আছে, আপনারা জানেন, যাকে নিয়ে আমি থাকি, ব্রেকফাস্ট করি, লাঞ্চ করি, ডিনার করি। আমার কাছে দেবাশিসরা একজন ওই জগতের কৃষক মানুষ, আনপ্যারালাল। একবার আমার জন্য হাতটা দিল। আপনারা সবাই ভালোবাসেন তো? আমি এখানে এসেছি বলে কারা কারা বিরক্ত হয়েছেন? হাসছেন? বিরক্ত হয়েছে? একজন হাত তালি দিয়েছে, একজন হাত তুলেছে। ঠিক আছে, অনেক আপনাদের মূল্যবান সময় দিয়েছি, তার জন্য ক্ষমা চাইছি। আমি একটা ছোট্ট দেবাশিস দাঁড়িয়ে কাব্যগ্রন্থ থেকে একটি বিশেষ লেখা, যেটি আমি অনেক জায়গায় পাঠ করেছি এবং অনেকে জিজ্ঞেস করেছে এই লেখাটি কার। দাদার নাম বলেছি, তারপর হয় স্বাভাবিক সবাইকে আমাদেরকে চিনবেন, ওনাকে চিনবেন না, তো বহু মানুষ চেনার পরও অনেক লোকই চেনে না। তারপর আমি বাধ্য হয়ে ওনার লেখা বই কিনে উপহার দিয়েছি, তবে তিনি বিশ্বাস করেছেন। এনিওয়ে, আমি একটু চেষ্টা করছি গ্রন্থটি ক্ষমা করবেন। বেশি বেঁচে থাকা, লেখক মাননীয় দেবাশিস লাহা। বেশি বেঁচে থাকা মানে বেশি মৃত্যু দেখা। এগিয়েছে যতদিন দীপ্ত বিগ্রহ, মৃত্যুর ঘ্রাণ তত হয়েছে প্রখর। এগিয়েছে যতদিন মাস ও বছর, হরিণেরা উড়ে যায় এক হাতে পাঁচল। পিতামহ চলে যায়, তারপর পিতা, তারপর কাছে ডাকে জনমের চিতা। শৈশব চলে গেছে আরো বহু আগে, এখন চেতনায় শুধু চিতা। বেশি বেঁচে থাকা মানে বেশি মৃত্যু দেখা। হরিবাবু চলে যায় মধুবাবু পিছিয়ে, গোলাপেও গন্ধ খোঁজে যন্ত্রণার পিছিয়ে। অনামিকা চলে গেছে কোন মাঝ রাতে, বিষ নাকি জমেছিল ওই বিছানাতে। বেশি বেঁচে থাকা মানে একা নাম কাছে মার্বেল ভেসে গেছে কোন বেনজরে। হারিয়েছে স্কুল ব্যাগ, দিক চক্রবালে। হারিয়েছে অপেক্ষা কোন এক কফি শপে। আগুন মতস্কি এখন হরিনাম জপে। বেশি বেঁচে থাকা মানে একা ছবি রাখা। কখন যেন নিখোঁজ হল পেন্সিল তুলি, প্রথম আঁকার খাতা আর প্রথম কালি ঝুলি। হারিয়ে গেছে প্রথম ম্যাপ, প্রথম কলম্বাস। ছবির ছেলে নাবিক হওয়ার প্রথম উচ্ছ্বাস। বেশি বেঁচে থাকা মানে বেশি মৃত্যু দেখা। দিক চক্র বলে তুমি একা এবং একা। ধন্যবাদ। আমরা উপস্থিত আছি সবাই সহযোদ্ধা, তাই তো? এনার্জি কই?
শ্রদ্ধা এনার্জি কই শ্রদ্ধা না আমরা হ্যাঁ তা যাই হোক প্রথমেই আমি আমার শ্রদ্ধা জানাই প্রণাম জানাই দেবাশিস বাবুকে দেবাশিস স্যারকে আর এই করোনা বা লকডাউন আমাদের কাছে কি বলবো অভিশাপ বলে থাকি অনেক সময় কিন্তু আশীর্বাদ আমাদের ক্ষেত্রে আশীর্বাদ অনেকের ক্ষেত্রে হয়তো অভিশাপ হতে পারে তাই আমরা একসাথে মিলিত হতে পেরেছি এবং দেবাশিস বাবুর মতো রাজেশদার মতো মানুষদেরকে আমরা পেয়েছি আমি অনেককে চিনি না আর এই যে সামনাসামনি হয়তো মুখ চিনি কিন্তু জানি না তাদের প্রতিভা এই মানুষগুলোর প্রতিভা আমি জানি অন্তত তাই না সেটা আমাদের কাছে একটা আশীর্বাদ তা যাই হোক স্যার বললেন যে কোন সময় উনি লিখেছেন একটা নাট্যাংশ বলি সেটা আমি ওই শ্রুতি নাটকের মতো করার চেষ্টা করব আমার যতটুকু প্রতিভা আছে সেটা দিয়ে হ্যাঁ আরেকটা ব্যাপার সেটাও বলে নিই যে এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার যে বিষয়টা নিয়ে আমরা প্রতিনিয়ত শুনি স্যারকে আমাদের সচেতন করে থাকেন তা সেই বিষয়ে আমি একটি আমারই লেখা মানে এই বিষয়গুলো নিয়ে আমি 1 ঘন্টার একটি একক প্রযোজনা করে থাকি এখনো পর্যন্ত প্রায় 70টি শো করেছি তা এখানেও হয়তো স্যার করে দেখাবেন বলেছিলেন কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি সেটা কোনো সময় আপনারা দেখবেন তা এখন আমি স্যারের লেখা এই নাটকটি করার চেষ্টা করছি বলছি কি স্যার ভ্যাকসিন নেওয়ার পর নিশ্চয়ই আমাকে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করতে হবে না দুটোই চালিয়ে যেতে হবে আগে নয় 2 ডোজ নেওয়ার পর তবে সোশ্যাল ডিস্টেন্সিং না মানলেও চলবে তো একদম ওটাও শুনি শুনিনি ভ্যাকসিন নেওয়ার পর আমার নিশ্চয়ই আর করোনা হবে না তাও বলা যাচ্ছে না হতেই পারে নতুন ভ্যারিয়েন্ট এসে গেছে বলেন কি তাহলে ভ্যাকসিন নিয়ে কি লাভ সে তো বলা যাবে না তবে চাপ নেবেন না এরপর বুস্টার ডোজ আসছে মানে 2 ডোজের পর আবার আগে হ্যাঁ তেমনই আলাপ আলোচনা চলছে যতবার নতুন নতুন স্টেইন বেরোবে ততবার বুস্টার ডোজ তাতে কি কাজ হবে করোনা হবে না তো তা বলা যাচ্ছে তবে হাল ছাড়লে চলবে না সব রকম চেষ্টাই চালিয়ে যেতে হবে এই যেমন ধরুন ন্যাচারাল ভ্যাকসিন আসছে এরপর ওরাল রেক্টাল অ্যানালও আসতে পারে আপনারা যাতে নিরাপদে থাকেন সেরা পরিষেবা পান সেই জন্য প্রতিবারাত্র আমরা ভেবে চলেছি বলছি কি স্যার সাইড এফেক্ট হবে না তো আরে না এত লোক বলছে সামান্য একটু জ্বর মাথা ব্যথা হতে পারে এত নিষেধ কিন্তু অনেকেই তো মারা যাচ্ছে আমিও যদি মশাই লোকের মধ্যে 2-4 মারা যেতেই পারে তাই ওই ভ্যাকসিনে তো মোটেও না করোনা হলেও তো 98% মানুষ এমনিতেই ছেড়ে যাচ্ছে তবে ভ্যাকসিন নিয়ে কি লাভ এখন ছেড়ে যাচ্ছে আগামীতে নাও সারতে পারে নতুন নতুন স্ট্রেন আসছে ভ্যাকসিনের কার্যকারিতা কত শতাংশ স্যার 90% তাই তবে এমনিতেই তো সুস্থতার হার 99%, তাহলে ওটা নিয়ে লাভ কি সেটা আমরা বুঝবো, মানে আমার লাভ আমি বুঝবো না
না মশাই, এসব পুরনো কনসেপ্ট ভুলে যান। এখন আপনার লাভ আমরা বুঝবো। বেশ, আচ্ছা, আমার পরিবারের 4 জনই যদি ভ্যাকসিন নিই, তবে নিশ্চিন্তে আদর জড়াজড়ি এসব করতে পারবো তো? টেকনিক্যালি ইয়েস, রিয়ালিস্টিক্যালি নো। মানে সে বিষয়ে জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না, কারণ এই ভ্যাকসিন কতদিন প্রোটেকশন দেবে আমরা ঠিক জানি না। কতগুলো ডোজের পর আবার আগের মতো মাস্ক স্যানিটাইজার ছাড়াই হেলে দুলে চলতে পারবো স্যার। এই এই হাঁপিয়ে হাঁপিয়ে বাঁচা আর ভালো লাগে না। এখনই বলা যাচ্ছে না। আরো কত নতুন স্ট্রেন আসবে, নতুন নতুন ওয়েভ, নো চান্স। মানে সারা জীবন আগের কথা তেমনই মনে হচ্ছে। নিউ নর্মাল মানে তাই, যতদিন বাঁচবেন মাস্ক স্যানিটাইজার সঙ্গে নিয়েই বাঁচতে হবে। আবার কোভিশিল্ড নাকি অনেক দেশে নিষিদ্ধ হয়েছে। তাতে কি ওদের দেশে, আরে এ দেশে তো নয়, ওরা পুলিশ খায় ছাড়ায়। আমার তো করোনা হয়েছিল, সেরেও গেছি, তবুও কি ভ্যাকসিন দরকার আছে? আমার আছে, হাজার আছে। কেন অ্যান্টিবডি তৈরি হয়নি? হতেই পারে, কিন্তু সে আর কতদিন কার্যকরী থাকবে? লং কোভিডের সম্ভাবনা বাড়ছে। লং কোভিড, সেটা আবার কি? সে কি জানেন না? ছেড়ে যাওয়া করোনা রোগীরা আবার নতুন করে সমস্যায় পড়ছে। শ্বাসকষ্টের মতো জটিল উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এটাই লং কোভিড। ভ্যাকসিন নিলে নিশ্চয়ই আমার লং কোভিড হবে না, তাই তো? না, শর্ট হলেও লং হওয়ার সম্ভাবনা কম। তবে একেবারেই হবে না বলা যাচ্ছে না। মানে ভ্যাকসিন নিলেও শর্ট, না নিলেও শর্ট, নিলেও লং, না নিলেও লং, তবে কেন নেব? কি লাভ? আবার ভুলে গেলেন। কি ভুলে গেলাম? ওই যে বললাম, আপনার লাভ এবার আমরা বুঝবো। মানে আমার শরীর, মাই বডি, মাই চয়েস, ইয়াকি নাকি না চাইলেও ভ্যাকসিন নেবেন। বউ বা প্রেমিকা যখন আদর করে তখন সব বলেন, হ্যাঁ? তখন তো বেশ ইয়ে করে এমন তো এখনো আপনার বউ প্রেমিকা যেমন আপনার ভালো চায়, রাষ্ট্র আপনার ভালো চায়, তাই আপনার শরীরেও আমাদের অধিকার। কি বুঝলেন? ইউর বডি আওয়ার রাইটস। তাই তাই, তবে আরেকটা ইউরো বলুন। মানে ইয়ে একটু সাইডে আসবেন স্যার। সাইডে কেন? সাইডে কাটতে কি জামার হাতা গোটাচ্ছেন কেন? হ্যাঁ, জামার হাত ওই যে বললেন না দাওয়াই ভি আর কড়াই ভি, আপনি আগে কড়াইটা নিন, তারপর আমি না হয় দাওয়াইটা নেব। কি হলো কি হলো স্যার? আসেন না ভাই, দাঁড়ান না, খেতে হবে।
নিঃশব্দে নীরবে